আসসালামু আলাইকুম। সমাজসেবা অধিদপ্তরের যে ইউনিয়ন পরিষদের সমাজকর্মী যে পোস্টটা আছে, সেইটার প্রিপারেশন হিসাবে আজকে আমরা বিগত সালের অর্থাৎ 22 সালের এই সমাজকর্মী ইউনিয়ন যে পোস্টটা সেটার পরীক্ষা হয়েছিল সেই যে কোশ্চেনটা সেটা আজকে সলিউশন করবো। তো তার ধারাবাহিকতায় আজকে আমরা বাংলা যে পার্টটা আছে সেই পার্টটা সলিউশন করবো। আস্তে আস্তে আমি আসলে ধারাবাহিকভাবে আপনাদের বিগত সালের প্রশ্নগুলোর সলিউশন দিব। তো আপনাদেরকে এখানে বলে রাখি যে আসলে এই ধরনের যে চাকরিগুলো আছে সেগুলোর প্রিপারেশনের ক্ষেত্রে বিগত সালের আসলে সমাধান করার কোনো বিকল্প নাই। বিগত সালের যে সমস্ত প্রশ্নগুলো এসেছে তার সমাধান তো আপনাকে অবশ্যই করতে হবে। তো এটার প্রিপারেশন আপনারা যারা নিচ্ছেন সিরিয়াসলি, তো তাদের ক্ষেত্রে আসলে বলি যে আপনি বিগত সালের প্রশ্নগুলো সলিউশন করবেন, পাশাপাশি হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের যে সমস্ত পরীক্ষা হয়েছে বা যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই সমস্ত প্রশ্নগুলো আপনাকে সমাধান করতে হবে। তো চলুন আজকে আমরা বাংলা পার্টটা সলিউশন করি। তো প্রথম যে কোশ্চেনটা আছে আমরা একটু জুম করে নিই। প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে 2 বিঘা জমি কার লেখা? 2 বিঘা জমি কবিতাটি কার লেখা? 2 বিঘা জমি কবিতাটি কার লেখা এটা আসলে অনেকেই জানেন যারা আসলে অলরেডি প্রিপারেশন নিচ্ছেন। তো আমি এটার উত্তরটা হবে হচ্ছে আপনার 2 বিঘা জমি কবিতাটি লেখা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি কবিতাটি লেখা। তো এটা আমরা দেখি যে এটার ব্যাখ্যা দেখি, শুধুমাত্র 2 বিঘা জমি কবিতাটি কার লেখা এটা পড়লেই যে আসলে হয়ে যাবে ব্যাপারটা এমন না। এই 2 বিঘা জমি থেকে আপনার আরো কি কি কোশ্চেন আসতে পারে বা আরো কি কি কোশ্চেন এসেছে সেইগুলো আমরা একটু দেখি। সেটা হচ্ছে যে কবিতা ও ব্যাখ্যা। দেখুন এখানে যদি আমি ক্লিক করি এই পিডিএফটার উপরে, তো আমি যদি এখানে ক্লিক করি দেখুন এটা আমি কিন্তু চলে যাব হচ্ছে এর ব্যাখ্যায়। তো দেখুন এখানে বলতেছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি কবিতাটি 1895 সালে কিন্তু এটা হচ্ছে আপনার প্রথম লেখা হয় এবং কোন কাব্যগ্রন্থে আন্দাজ আছে? এটা চিত্রা কাব্যগ্রন্থে স্থান পায়। তার মানে এটাও কিন্তু আপনাকে পড়তে হবে। অর্থাৎ এখানে যে যেটা আসতেছে সেটা হলো 1895 সালে এই 2 বিঘা জমি কবিতাটি লেখা হয় এবং এটা হচ্ছে চিত্রা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। ঠিক আছে, পাশাপাশি হচ্ছে আপনাকে আরো যে বিষয়গুলো জানতে হবে সেগুলো এখানে দেখুন হাইলাইট করা আছে। এই যে কবিতাটা এখানে দেখুন লেখা আছে যে শুধু বিঘে 2 মোর ভুই আর সবই গেছে ঋণে, বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে। এই যে 2 লাইন, এই 2 লাইন কিন্তু হাইলাইট করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই 2 লাইন কিন্তু আসলে আপনার বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। ঠিক আছে, আপনার পরীক্ষায় এক করে এটা উঠাই দিবে যে শুধু বিঘে 2 ছিল মোর ভুই আর সবই গেছে ঋণে, বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে। এটা কোন কবিতার অংশ? এরপরে আমরা এই কবিতা আরো কিছু অংশ দেখি, যেমন এটা আসে এ জগতে হায় বেশি চাই আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। এই 2 লাইনও কিন্তু পরীক্ষায় আসে, তো এটাও কিন্তু হাইলাইট এখানে করা আছে। এরপরে দেখুন এইটা আসে কিন্তু যে নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি। এটা কোন কবিতার অংশ? এটা হচ্ছে আপনার 2 বিঘা জমি এই কবিতার অংশ। এরপর আমরা দেখি আরো কি এখানে আছে। লাস্টে যেটা আছে সেটা হচ্ছে আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ আজ আমি চোর বটে। এটাও কিন্তু আসে। ঠিক আছে, তো এই যে জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসে এবং এই 2 বিঘা জমি আসলে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন হচ্ছে একজন মানে দরিদ্র কৃষক আর একজন জমিদারের প্রেক্ষাপটে। জমিদার হচ্ছে তার দরিদ্র কৃষকের 2 বিঘা জমি থাকে, সেটার উপরে তার নজর পড়ে এবং সে ওই জমিটা তার থেকে কেড়ে নেয় এবং একটা পর্যায়ে ওই কৃষকটা হচ্ছে কোনো একদিন ভবঘুরে হয়ে চলে যায় এবং একটা মানে আস্তে আস্তে অনেক দিন চলে যায়। চলে যাওয়ার পর একটা সময় সে আবার ওই জমিতে ফিরে আসে, ফিরে এসে তার ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে এবং সে সময় সে একটা আম গাছের নিচে বসে, একটা আম পরে সে সেই আমটা নেয়, নিয়ে সে চিন্তা করে ছোটবেলায় আসলে এই আম গাছের নিচে আমি কত আম কুড়াইতাম, কত বৃষ্টিতে ভিজতাম। তো এগুলো চিন্তা করতে করতে সে আমটা সে খায় এবং ওই সময় মালি এসে তাকে ধরে নিয়ে যায় এবং তাকে চোর সাব্যস্ত করা হয়। তো সেই জায়গা থেকে যে বলতেছে যে আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ আমি চোর বটে। মানে আমার বাগানের আম আমি নিজে খাইলাম, আমি এখন চোর, আর এই বাগানটা অথচ তুমি আমার থেকে নিছো হচ্ছে কেড়ে নিছো, জোরপূর্বক দখল করে নিছো। তো এই বিষয়গুলো নিয়ে আসলে এই কবিতাটা লেখা। তো এটা আমরা নিচে দেখুন মূলভাবে বিস্তারিত দেওয়া আছে। ধনীদের শোষণ ও লোভ, তারপরে হচ্ছে ভূমিহীন কৃষকের হাহাকার এবং সমাজ ব্যবস্থার নিষ্ঠুরতা, এই জিনিসগুলো আসলে এই কবিতাটিতে ফুটে উঠেছে। তো আমরা চলে যাই আমাদের পিডিএফে। দেখুন এখানে এই পিডিএফটা আসলে যারা চান তারা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে পিডিএফটা নিয়ে নিতে পারেন। এই পিডিএফের সাথে আপনারা অন্যান্য যে সমস্ত 2016 সালে এবং অন্যান্য 11 থেকে 20তম গ্রেডের যে সমস্ত চাকরির পরীক্ষাতে যেগুলো এসেছে সেগুলো আপনারা পেয়ে যাবেন এবং এই পিডিএফে আপনারা একটা কিউআর কোড স্ক্যানার অথবা হচ্ছে একটা ক্লিকেবল লিঙ্ক পাবেন, যেটার মতো দেখুন এখানে এই যে যেমন এখানে কিউআর কোড স্ক্যানার আছে, কিউআর কোড স্ক্যান করলে এই যে প্রশ্নটা আছে তার ভিডিও ক্লাস পেয়ে যাবেন। অথবা এখানে ক্লিক করুন, যদি এখানে ক্লিক করেন তাহলে ক্লিক করলে দেখুন এখানে আমাকে সোজা একটা ভিডিও বের করে দিবে। ঠিক আছে, এইভাবে করে আপনারা এই প্রশ্নগুলা
সলিউশন করতে পারেন। ভিডিও ক্লাসের মাধ্যমে আপনারা এটা পেয়ে যাবেন। তো আমরা চলে যাই আমাদের পরবর্তী যে কোশ্চেন আছে সেটাতে। পরবর্তী কোশ্চেনটা কি আছে যে ছেলেটি দ্রুত দৌড়ায়, দ্রুত কোন পদের উদাহরণ? ছেলেটি দ্রুত দৌড়ায়, দ্রুত কোন পদের উদাহরণ? এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ হবে। আমরা এটা ব্যাখ্যাটা দেখি পদ থেকে, ব্যাখ্যাটাতে চলে যাই, ব্যাখ্যাতে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে দেখুন পদ প্রকরণ আমার চলে আসছে এবং এই পদ প্রকরণ থেকে সমস্ত পদের ব্যাখ্যা এখানে দেওয়া আছে। পদ কত প্রকার, কি কি, এবং হচ্ছে এটা বিশেষ্য পদ কত প্রকার আছে এখানে। এরপরে হচ্ছে আপনার সর্বনাম পদ এটা কত প্রকার আছে, বিশেষণ পদ, এই যে দেখুন ক্রিয়া বিশেষণ এখানে করা আছে। আপনার ক্রিয়া বিশেষণ থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে পরীক্ষায়। সো দ্রুত চলো বিশেষণ দুই ভাগে বিভক্ত, এটা নাম বিশেষণ একটা ভাব বিশেষণ, ক্রিয়া বিশেষণ দুই ভাগে বিভক্ত, ঠিক আছে। অর্থাৎ বিশেষণের মধ্যে একটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, এটা হচ্ছে দ্রুত চলো, এই যে দ্রুত চলো, ধীরে চলো, হ্যাঁ, এই ধরনের কোনো কিছু থাকলে তাহলে সেটাকে আপনার ক্রিয়া বিশেষণ বলে। তাহলে ছেলেটি দ্রুত দৌড়ায়, তার মানে কি এটা একটা ক্রিয়া বিশেষণ। 3 নম্বর যে প্রশ্ন আছে সেটা কি, সেটা হচ্ছে মন রূপ মাঝি, মন সমান মন মাঝি কোন সমাসের উদাহরণ? মন রূপ মাঝি, মন মাঝি কোন সমাসের উদাহরণ? এটা হচ্ছে যেহেতু রূপ আছে এখানে, একটা জিনিস মনে রাখবেন যে রূপ থাকলে সেটা হচ্ছে রূপক কর্মদ্বারায় সমাস, ঠিক আছে। এটা হচ্ছে কি রূপক কর্মদ্বারায় সমাস। তো আমরা এটার ব্যাখ্যাটা যদি একটু দেখি যে সমাসের ব্যাখ্যার মধ্যে কি আছে, ব্যাখ্যা দেখুন। তো এখানে সমাসের বিস্তারিত আলোচনা আছে, দেখেন সমাস নিয়ে যত যা আছে, সমাস কাকে বলে, সমাস শব্দের অর্থ কি, সমাসের বৈশিষ্ট্যগুলা কি কি, সমাসের প্রয়োজনীয়তা কি, এবং সমাসের কতগুলা জিনিস আছে কি কি জানতে হবে, সমস্ত পদ কি, ব্যাসবাক্য কি, পূর্বপদ কি, পরপদ কি, সমস্যমান পদ কি, সমস্ত জিনিস এখানে কিন্তু আপনার ইন ডিটেল লেখা আছে। সমাস কত প্রকার সেটা লেখা আছে। এরপর দ্বন্দ্ব সমাস কিভাবে চিনবেন, এরপরে হচ্ছে আপনার এই যে দ্বিগু সমাস কিভাবে চিনবেন, কর্মদ্বারায় সমাস কিভাবে চিনবেন। এই কর্মদ্বারায় সমাসের মধ্যে 4টা সমাস আছে। একটা হচ্ছে সাধারণ কর্মদ্বারায়, মধ্যপদলোপী কর্মদ্বারায়, উপমান কর্মদ্বারায়, এবং হচ্ছে আপনার রূপক কর্মদ্বারায়। যে রূপক কর্মদ্বারায় সমাসটাই কিন্তু আমরা এখন পড়তেছিলাম। তো আমরা একটা রূপক কর্মদ্বারায় সমাসটাই দেখব, দেখি রূপক কর্মদ্বারায় সমাসটা কোথায় গেল। আচ্ছা, এখানে যেটাই হোক এখানে অবশ্যই আছে উপমান কর্মদ্বারা সমাস, উপমেয় কর্মদ্বারা সমাস, রূপক কর্মদ্বারা। আচ্ছা, রূপক কর্মদ্বারা সমাস হচ্ছে আপনারা মনে রাখবেন এক কথায়, এই যে এখানে যেটা আছে, এই যে দেখুন, যে উপমান এবং উপমেয়র মধ্যে অভেদ বা মিল কল্পনা করে যে সমাস গঠিত হয় তাকে রূপক কর্মদ্বারায় সমাস বলে। এক্ষেত্রে রূপ শব্দটি ব্যবহার হয়, সবসময় মনে রাখবেন রূপ শব্দটা থাকলে সেটা হচ্ছে আপনার রূপক কর্মদ্বারায় সমাস। যেমন বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু, ক্রোধ রূপ অনল, ক্রোধানল, এই ধরনের বাক্যের ব্যাসবাক্য যদি হয় তাহলে সেটা হচ্ছে আপনার কি রূপক কর্মদ্বারায় সমাস। এরপর শুদ্ধ বানান কোনটি, নিচের কোনটি শুদ্ধ বানান? মুমূর্ষু, মুমূর্ষু, দেখুন মুমূর্ষু কোনটি শুদ্ধ বানান? এখানে যে প্রথমে ময় রুস্য হবে, তারপরে দীর্ঘ হবে, তারপর আবার রুস্য হবে, এটা হচ্ছে আপনার শুদ্ধ বানান। তো এখানে চাকরি পরীক্ষা আসা গুরুত্বপূর্ণ কিছু শুদ্ধ বানান আছে, আপনারা চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন। এভাবে করে এখানে ক্লিক করলে এখানে চলে আসবে চাকরি পরীক্ষা আসা অনেক শুদ্ধ বানান এখানে দেয়া আছে। এখান থেকে যদি এগুলো পড়েন তাহলে দেখুন প্রচুর পরিমাণে শুদ্ধ বানান এখানে দেওয়া আছে। এগুলো যদি পড়েন তাহলে আশা করি এর বাইরে আর কিছু পড়া লাগবে না, এগুলোর ভিতর থেকেই কমন চলে আসবে। এরপরে চলে যাই আমরা পরবর্তী যে প্রশ্ন, সেটাতে যে সূর্য শব্দের সমর্থক শব্দ কোনটি? সূর্য শব্দের সমর্থক শব্দ হচ্ছে আপনার অর্ণব। অর্ণব মানে কি? অর্ণব মানে আপনারা জানেন, অর্ণব মানে হচ্ছে সাগর, ঠিক আছে। অর্ণব মানে হচ্ছে সাগর। এরপরে হচ্ছে অর্ক, অর্ক মানে হচ্ছে সূর্য, অর্ক মানে হচ্ছে সূর্য। পল্লব মানে হচ্ছে পাতা, আর প্রসূন মানে হচ্ছে ফুল। তো এখানে চাকরি পরীক্ষা গুরুত্বপূর্ণ সমর্থক শব্দগুলো আছে, আপনারা চাইলে এখান থেকে আরও কিছু সমর্থক শব্দ পড়ে ফেলতে পারেন। এভাবে করে দেখুন এখানে প্রচুর পরিমাণ সমর্থক শব্দ দেওয়া আছে। হ্যাঁ, এই যে সূর্য যেটা আমরা দেখতেছিলাম একটু আগে, যে সূর্য, রবি, দিবাকর, ভানু, ভাস্কর, সবিতা, তারপরে হচ্ছে অংশুমালী, এইগুলো হচ্ছে সূর্যের আপনার কি সমর্থক শব্দ। ওকে, এর নিচে আরও আছে, সূর্যের আরও কিছু সমর্থক শব্দ নিচে পেয়ে যাবেন, আশা করি নিচে আছে। তো চাইলে এখান থেকে আপনারা পড়ে যে সূর্য দেখুন আদিত্য, তপন, দিবাকর, দিনকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা, এই যে অর্ক, এই অর্কটাই হচ্ছে আমরা এতক্ষণ দেখতেছিলাম যে অর্ক মানে হচ্ছে সূর্যের সমর্থক শব্দ। দিনেশ, ঠিক আছে, এগুলা। এই যে সমুদ্র বললাম না যে অর্ণব মানে সমুদ্র, এই যে অর্ণব যেটা আছে এটা কিন্তু সমুদ্র, ঠিক আছে। তো এইভাবে করে এখান থেকে আপনারা পড়ে ফেলতে পারেন। তো চলুন আমরা চলে যাই পরবর্তী যে কোশ্চেন আছে সেটাতে। পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখি। পরবর্তী কোশ্চেন হচ্ছে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ হচ্ছে আপনার 10টি, এবং অর্ধমাত্রা আছে হচ্ছে আপনার 8টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় হচ্ছে আপনার কার। স্বরবর্ণে আমরা জানি আকার, একার, ওকার, এগুলো কিন্তু স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে। আর ফলা হচ্ছে আপনার কি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। যে ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলে? ক্রিয়া সম্পাদন যে করে সে হচ্ছে কারক।
বাংলা উপসর্গ কয়টি? বাংলা উপসর্গ হচ্ছে আপনার 21টি। বাংলা উপসর্গ হচ্ছে 21টি। এখান থেকে উপসর্গ নিয়েও হচ্ছে আমাদের বিস্তারিত আছে। উপসর্গ বিস্তারিত দেখুন, এখানে ক্লিক করে আমরা দেখুন উপসর্গ চলে আসবে আমাদের বাংলা ব্যাকরণ উপসর্গ। এই যে সংজ্ঞা উপসর্গ কি কি আছে, হ্যাঁ, কত প্রকার উপসর্গ, খাঁটি বাংলা, তৎসম, বিদেশি। এরপরে খাঁটি বাংলা উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ নিয়ে এখানে লেখা আছে যে 21টি খাঁটি বাংলা উপসর্গ আছে। দেখুন এখানে এই যে বলা আছে যে খাঁটি বাংলা উপসর্গ মোট 21টি। এটাই হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। এরপরে আমাদের এইগুলো মুখস্থ রাখতে হবে কিন্তু, এই যে অ, অঘা, অজা, অনা, আ, আর, আন, আব, ইতি, উন, কত, কো, নিপাতি, বিভর, রাম, স, সা, সু, হা, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, যে কারণ এগুলো আসে যে নিচের কোনটি বাংলা উপসর্গ। আবার হচ্ছে তৎসম উপসর্গ, দেখুন তৎসম উপসর্গ হচ্ছে আপনার এখানে 20টি, যে মোট 20টি সংস্কৃত বা তৎসম উপসর্গ আছে, যেগুলো হচ্ছে প্র, পরা, অপ, সম, নি, অবন, অনু, নির, দূর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অবি, অতি, অপি, উপ, আ, এগুলো হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ। এবং এর মধ্যে একটা মিল আছে, সেটা হচ্ছে আশুবিনী। এই আশুবিনী যে 4টা উপসর্গ, এই 4টা উপসর্গ বাংলা উপসর্গতেও আছে এবং তৎসম উপসর্গতেও আছে। এবং বাকি যেগুলো আছে সেগুলো বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গের মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে, যেমন আরবি হচ্ছে এই 4টাই আছে, আম, খাসলা, গড়। এরপরে ফার্সি উপসর্গ অনেকগুলো আছে, অনেক কম বেশি করে, যে দর, নিম, ঠিক আছে, ফি, বেদ, বে, এগুলা। ইংরেজি উপসর্গ মাত্র এই 4টাই, সেটা হচ্ছে আপনার হাফ, ফুল এবং সাফেট। সেভাবে করে আপনারা এখান থেকে উপসর্গ সম্পর্কে বিস্তারিত পড়ে ফেলতে পারেন। এরপরে হচ্ছে 10 নম্বর যে প্রশ্ন আছে সেটাতে আমরা চলে যাই। 10 নম্বর প্রশ্নটা দেখুন, যে সংখ্যা গণনার মূল একক কোনটি? সংখ্যা গণনার মূল একক হচ্ছে 1। চোখের বালি বাগধারার অর্থ কি? চোখের বালি বাগধারার অর্থ হচ্ছে বিরক্তিকর বস্তু। এটা বাগধারা থেকে আসা একটা প্রশ্ন। তো আপনারা চাইলে যে এখানে চাকরি পরীক্ষা আসার গুরুত্বপূর্ণ কিছু বাগধারা এখানে আছে, এখান থেকে বাগধারাগুলো পড়ে ফেলতে পারেন। তাহলে এর বাইরে আশা করি আর কিছু লাগবে না। যে যোগ্যতা যাত্রা মানে চিরদিনের প্রস্থান, এখানে যা আছে সব কিন্তু কোনো না কোনো পরীক্ষায় আসা বাগধারা, ঠিক আছে? এগুলো আপনারা চাইলে এখান থেকে সুন্দর করে সব পড়ে ফেলতে পারেন। পড়ে ফেললে এখানে মোটামুটি আপনার এখানকার বাগধারা সম্পর্কিত যা আছে সব হয়ে যাবে। এরপরে উভয় সংকট, এটাও কিন্তু বাগধারা নিয়ে। উভয় সংকট মানে হচ্ছে দুই দিকে বিপদ, ঠিক আছে? উভয় সংকট মানে কি? দুই দিকে বিপদ। অর্থাৎ উভয় সংকট হচ্ছে জলে কুমির, ডাঙায় বাঘ। আমরা এটা পড়েছিলাম যে ডাঙায় উঠলে বাঘ খাবে, জলে নামলে কুমিরে খাবে, যাবো কোন দিকে? সো উভয় সংকট বলে এটাকে। বাংলা লিপির উৎস কোনটি? বাংলা লিপির উৎস হচ্ছে আপনার ব্রাহ্মী লিপি। বাংলাদেশের জাতীয় কবি কে? বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, এটা আমরা সবাই জানি। তারপরেও কাজী নজরুল ইসলামের যদি জীবনী জানতে চান, এখানে জীবনী দেখুন। এখানে যদি আমি ক্লিক করি তাহলে কাজী নজরুল ইসলামের জীবনী এখানে চলে আসবে, এবং এখান থেকে আমরা কাজী নজরুল ইসলামের জীবনীটা পড়ে ফেলতে পারবো। সে কত সালে জন্মগ্রহণ করছে, কত সালে মৃত্যুবরণ করছে এখানে দেয়া আছে, 1899 সালে এবং 1976 সালে, এবং তার একটা সংক্ষিপ্ত বর্ণনা এখানে দেয়া আছে। এবং ভারত সরকার তাকে কবে বাংলাদেশে আনা হয়েছিল? 1972 সালে 24 মে তাকে আনা হয়েছিল বাংলাদেশে। তারপরে হচ্ছে তাকে হচ্ছে এই যে সে কত সালে মৃত্যুবরণ, 1974 সালের 9 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ তাকে ডিলিট উপাধি দেয়। 74 সালে তাকে ডিলিট উপাধি দেওয়া হয়। এটা কিন্তু অনেক পরীক্ষায় আসে। তার কাব্যগ্রন্থ কোনগুলো? এই যে অগ্নিবীণা, তার বিখ্যাত একটা কাব্যগ্রন্থ। অগ্নিবীণা তার প্রথম এবং বিখ্যাত কাব্যগ্রন্থ, ঠিক আছে? তার এই যে প্রথম এবং অন্যতম জনপ্রিয় কাব্যগ্রন্থ, যেখানে বিদ্রোহী কবিতা, প্রলয় উল্লাস, এগুলো কবিতা রয়েছে। এর মধ্যে 12টা কবিতা আছে। এই অগ্নিবীণা কাব্যগ্রন্থের মধ্যে 12টা কবিতা আছে, তার মধ্যে প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস। প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস, এবং এর মধ্যে বিদ্রোহী কবিতাটাও অন্তর্ভুক্ত। দোলন চাপা তার আরেকটা আসলে কাব্যগ্রন্থ। আমরা জানি যে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে একটা কবিতা উৎসর্গ করেছিলেন, ঠিক আছে? যে আপনার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যখন তার যখন অনশন ভাঙানোর জন্য আপনার ওই জেলের মধ্যে চিঠি লেখে, এবং তার ধূমকেতু যে পত্রিকা ছিল কাজী নজরুল ইসলাম, সেই ধূমকেতু নিয়ে যখন রবীন্দ্রনাথ একটা কবিতা লেখে যে আয় চলে আয় রে ধূমকেতু, তো তার এগেনস্টে উনি আসলে লিখেছিলেন যে আজ সৃষ্টি সুখের উল্লাসে। এই আজ সৃষ্টি সুখের উল্লাসে, এটা কিন্তু এই দোলন চাপার মধ্যে আছে, ঠিক আছে? বিশেরবাসী তার একটা কাব্যগ্রন্থ, সাম্যবাদী কাব্যগ্রন্থ, এবং অন্যান্য কিছু কাব্যগ্রন্থ আছে, সেটা ঝিঙে ফুল, সর্বহারা, ফণিমনসা, ছায়ানট, চক্রবাক, এগুলা, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু প্রশ্ন প্রচুর পরিমাণে আসে। দেখুন এখানে আরেকটা বিষয় আছে যে অগ্নিবীণা কাব্যগ্রন্থের মধ্যে তার একটা কবিতা আছে, সেটা হচ্ছে রক্তাম্বর ধরণী মা, যেটা আসলে আপনার নিষিদ্ধ হয়েছিল ব্রিটিশ আমলে, ব্রিটিশ সরকার আমলে বাজেয়াপ্ত হয়েছিল। তো এটা পরীক্ষা আসে যে কোন কাব্যগ্রন্থটি নিষিদ্ধ হয় নাই, কিন্তু ওই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত একটা কবিতা নিষিদ্ধ হয়েছিল, সেটা হচ্ছে এই অগ্নিবীণা। আর এদিকে বিশেরবাসী কিন্তু আপনার নিষিদ্ধ কাব্যগ্রন্থ ছিল, বিশেরবাসী ছিল নিষিদ্ধ কাব্যগ্রন্থ, ঠিক আছে? আর এদিকে সাম্যবাদী যেটা, এটার মধ্যে কিন্তু আমরা দেখেছি যে কুলি মজুর যে কবিতাটা ছিল আমাদের, যে দেখিনু সেদিন রেলে কুলি বলে বাবু সাহেব ঠেলে দিল তারা নিচে ফেলে, এই কবিতাটা কিন্তু আসলে সাম্যবাদী কবিতা, এই আপনার যে কাব্যগ্রন্থ তার অন্তর্ভুক্ত। এবং এখানে নারী নামে একটা কবিতা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটা কিন্তু সাম্যবাদীর মধ্যে আসলে অন্তর্ভুক্ত। নারী আমরা দেখেছিলাম যে সেখানে বিখ্যাত একটা উক্তি আছে যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টিকর, অর্ধেক তার করিয়াছেন নারী, অর্ধেক তার নর।
এটা কিন্তু সাম্যবাদী কবিতার অংশ। এবং তার 3টা উপন্যাস আছে, আমরা এটা মনে রাখবো যে বাঁধনহারা, মৃত্যু ক্ষুধা এবং কুহেলিকা, এটা তার 3টা উপন্যাস। এবং এই উপন্যাসের চরিত্রগুলো সম্পর্কে আপনি একটু পড়তে পারেন। আর ছোট গল্প কোনগুলো? গল্প গ্রন্থ আছে তার ব্যথার দান, রিক্তের বেদন, শিলিমলা, এই 3টাই গল্প গ্রন্থ আছে। এবং তার প্রবন্ধ হচ্ছে যুগবাণী, রৌদ্রমঙ্গল, ধূমকেতু। এবং এই যুগবাণী এই প্রবন্ধ গ্রন্থটা কিন্তু আসলে বাজেয়াপ্ত হয়েছিল ব্রিটিশ আমলে, সেটা ছিল তার প্রথম বাজেয়াপ্ত গ্রন্থ যুগবাণী। তো এই ছিল হচ্ছে নজরুল সম্পর্কে। আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন হচ্ছে বাক্যে জ্যোতিচিহ্ন থাকলে কতক্ষণ থামতে হয়? জ্যোতিচিহ্ন থাকলে বাক্যে 1 সেকেন্ড থামতে হয়, এটা আমরা সবাই জানি। দাড়ি থাকলে আর কি, সরি, জ্যোতিচিহ্ন দাড়ি থাকলে 1 সেকেন্ড থামতে হয়, ঠিক আছে। দাড়ি, তারপরে হচ্ছে আপনার এই যে বিস্ময়বোধক, তারপরে হচ্ছে কোলন, কোলন ড্যাশ, ড্যাশ, এই ধরনের জিনিসগুলোতে হচ্ছে আপনার 1 সেকেন্ড থামতে হয়। এরপর হচ্ছে কোন পুরুষবাচক শব্দের 2টি স্ত্রীবাচক শব্দ আছে? এখানে রাষ্ট্রপতির কোনো স্ত্রীবাচক শব্দ নাই। তারপরে যোদ্ধা, কেরানি, এগুলো স্ত্রীবাচক শব্দ নেই। এখানে দেবর যেটা আছে সেটা হচ্ছে দেখবেন যে 2টা স্ত্রীবাচক শব্দ আছে। দেবরের 2টা স্ত্রীবাচক শব্দ কিভাবে আসে? দেবরের যে বোন, সে বোন কি হয়? দেবরের বোন হয় হচ্ছে ননদ। দেবরের বোন কি হয়? ননদ। আবার দেবরের বউ সে কি হয়? সে হয় হচ্ছে যা। তাহলে দেবরের সাথে আমরা 2টা আসলে স্ত্রীবাচক শব্দ পাচ্ছি। দেবরের বোনের ক্ষেত্রে হবে ননদ, দেবরের বউয়ের ক্ষেত্রে হবে যা। তো ননদ আর যা, এই 2টা হচ্ছে আমরা দেখলাম যে এটার আপনার কি আছে, মানে স্ত্রীবাচক শব্দ আছে। এরপর তারিখ কোন ভাষার শব্দ? তারিখ হচ্ছে একটা আরবি ভাষার শব্দ। এটা কোন ভাষার শব্দ? এগুলো পরীক্ষায় আসে যে কোনটা আরবি ভাষার, কোনটি ফার্সি ভাষার। তারিখ, তারপরে হচ্ছে আপনার আদালত, হ্যাঁ, মামলা, এই ধরনের শব্দগুলো কিন্তু আমরা জানি আরবি শব্দ। এবং আপনার ফার্সি শব্দ থেকে কিন্তু অনেকগুলো শব্দ এসেছে, যেমন রোজা, রোজা একটা ফার্সি শব্দ, ঠিক আছে। এরপরে কবর কবিতাটি কে লিখেছেন? কবর কবিতাটি লিখেছেন আমরা সবাই জানি জসিমউদ্দিন লিখেছেন। এখন আমরা কবিতা ও ব্যাখ্যাটা দেখবো, কারণ এই কবিতা থেকে কিন্তু প্রশ্ন আসে। একটু আগে আমরা দেখেছিলাম যে 2 বিঘা জমি থেকে কিভাবে আসলে কোশ্চেন আসতো, তো আমরা সেখানে দেখি যে কবর কবিতা থেকে কিভাবে প্রশ্ন আসে। কবর কবিতাটি লিখেছেন জসিমউদ্দিন, পল্লী কবি জসিমউদ্দিন। তো এখানে আমরা দেখি যে জসিমউদ্দিন কবর কবিতা কত সালে লিখেছেন? 1925 সালে তিনি এটা প্রথম প্রকাশিত হয়। এবং এর গুরুত্বপূর্ণ কি, এটা কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। এটা কিন্তু আসে যে কবর কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়? কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। এবং এটা কোন কাব্যগ্রন্থে আছে? এটাও আসে। কাব্যগ্রন্থ হচ্ছে রাখালি। রবীন্দ্র জসিমউদ্দিনের রাখালি কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হচ্ছে আপনার কি বলে এই কবর কবিতাটি, এবং সেটা হচ্ছে কল্লোল পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এবং এটা 118টা লাইন আছে, এটা মনে রাখতে হবে, 118টা লাইন আছে। তো এখানে দেখুন এই যে দেখতেছেন আপনার, এখানে অলরেডি হাইলাইট করা আছে, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। এটা কিন্তু আসে যে এটা কোন কবিতার অংশ বিশেষ। আবার পরের 2 লাইন, এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইতো বুক। এটাও পরীক্ষায় আসে যে এটা কোন কবিতার অংশ। এরপরে আরো আছে, দেখুন, বাপের বাড়িতে যাইবার কাল কহিত পা ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলির গা। এই 2 লাইন দিয়েও পরীক্ষায় আসে যেটা কোন কবিতার অংশ। এরপরের 2 লাইনও আসে যে শাপলার হাটে তরমুজ বেশি পয়সা করি দেরি, পুতির মালা 1 ছড়া নিতে কখনো হতো না দেরি। এগুলো হাইলাইট করা আছে, এভাবে করে এখান থেকে পড়ে কিন্তু আপনি সুন্দরভাবে এগুলো পড়ে ফেলতে পারেন। তো এইভাবে করে হচ্ছে কবর কবিতার আর তেমন আসলে দেখতেছি না, এখন অনেক বড়। আপনারা কবিতাটা পুরো কবিতাটা চাইলে পড়ে ফেলতে পারেন, পড়লে খুব ভালো হবে। এবং এটার বিষয়গুলো লেখা আছে, যেটা মৃত্যু শোক ও হাহাকার, ঠিক আছে। বৃদ্ধ দাদু তার জীবনের শেষ প্রান্তে এসে নাতির সামনে তার স্ত্রী, ছেলে, পুত্রবধূ ও মেয়ের হারানো শোকার্ত স্মৃতিচারণ করেছেন। অর্থাৎ নাতির সামনে দাদুর যে স্ত্রী ছিল, তার ছেলে ছিল, পুত্রবধূ ছিল, মেয়ে ছিল, তারা মারা গেছে, তাদের আসলে হারানোর যে শোক সেটা তিনি। এবং এখানে শাশ্বত ভালোবাসা, একাকিত্ব, স্বজনদের কবরের উপস্থিতি। ওকে, তো আমরা পরবর্তী কোশ্চেনটা একটু দেখি। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে রবীন্দ্রনাথের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? রবীন্দ্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? রবীন্দ্র সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে এটা রবি যোগ ইন্দ্র। আমরা জানি যে কি হয়, আমরা একটা নিয়ম জানি সন্ধির, যদিও নিয়ম দিয়ে আসলে আপনি এভাবে করতে পারবেন না, যে রস্যই ই এবং রস্যই ই সমান সমান হয় হচ্ছে দীর্ঘ ই। এখানে দীর্ঘ ই আছে না, রবীন্দ্রতে যে দীর্ঘ ই আছে না, এখানে দেখুন রবি মানে এই যে ঋষি আছে একটা রস্যই, এবং এই যে একটা রস্যই, তো রস্যই আর রস্যই যোগ করলে কি হয়? দীর্ঘই। তো এখানে একটা রস্যই আছে, এখানে একটা রস্যই আছে, 2টা মিলে যোগ করে হয়ে গেছে এই যে দীর্ঘই, ঠিক আছে। তো এইভাবে করে সন্ধির কিন্তু নিয়মটা হয়। সন্ধির যদিও নিয়ম ফলো না করে আপনারা চেষ্টা করবেন যে নিজেদের মতো করে একটু বুঝে পড়ার, তাইলে এটা পারবেন। ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার? ক্রিয়ার কাল আমরা জানি যে 3 প্রকার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ।
এবং ক্রিয়াকালের মাঝখানে আবার 12 প্রকার আছে, সেগুলো সম্পর্কে আপনারা চাইলে ডিটেল পড়ে ফেলতে পারেন। তো এই ছিল হচ্ছে মোটামুটি আপনার বাংলা যে পার্ট সেটা। তো নেক্সট যে আগামী ভিডিও বা আগামী সময়ে আমরা আসলে সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী যে ইউনিয়ন সমাজকর্মী, সেটা আমরা আসলে ইংলিশ যে পার্ট আছে সেটা দেখব আগামী ভিডিওতে, আগামী পার্টে। তো সেই পর্যন্ত আমার সাথে থাকুন, সুস্থ থাকুন, এবং যারা এই পিডিএফটা চান তারা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে পিডিএফটা নিয়ে নিতে পারেন সামান্য কিছু পেমেন্ট করে। তো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।